আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা ইতিমধ্যে মেইন পরীক্ষাগুলো কিন্তু শেষ করেছো। তোমরা আমার কাছে জানতে চেয়েছো যে স্যার, পরীক্ষার খাতা কিভাবে মূল্যায়ন করা হয়, একজন শিক্ষার্থী কি করে বুঝতে পারবে সে পাশ করবে নাকি ফেল করবে, বিশেষত যারা একদম টান টান নম্বর পরীক্ষা দিয়ে এসেছে তারা কি পাশ করবে কিনা, বা কোন বিষয়ে আসলে ফেল করবে বেশি, বা একজন স্যার কিভাবে পরীক্ষার খাতাগুলো দেখে থাকেন, কতদিন সময় পান, যারা ফেল করে তাদের খাতাগুলো কি করা হয়, এই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দরা, আমরা যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, বস্তাবন্দি খাতা গ্রহণ পদ্ধতি, খাতা দেখার সময় কতদিন, খাতা দেখার পদ্ধতি কি, টান টান পাস অথবা টান টান ফেল কি, কারা সাধারণত ফেল করে না, হাতের লেখা খারাপ হলে কি নম্বর কম পাবো, পার্শিয়াল মার্কিং কি পাওয়া যায়, গ্রেস দিয়ে পাশ করানো হয়, আর সবশেষ দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে একটি খাতা কতজন শিক্ষক দেখেন এবং বস্তাবন্দি ফেল সংখ্যা এটি কিভাবে আসলে চিহ্নিত করা হয়। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব, তোমাদের প্রত্যেকটি মনের প্রশ্নকে দূর করার চেষ্টা করব। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বস্তাবন্দি খাতা গ্রহণ পদ্ধতি। এটি আসলে কি? তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের নিশ্চয়ই কোনো একটি কেন্দ্রে যতজন শিক্ষার্থী ছিল যে বিষয়ের খাতা দেখেছো, প্রত্যেকটি খাতা কিন্তু সুন্দর করে একটি প্যাকেটে সিলগালা করে ডাক বিভাগের মাধ্যমে এটি শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয়, এবং শিক্ষা বোর্ডে এভাবে প্রত্যেকটি বিষয়ের খাতাকে আলাদা আলাদা ভাবে সাজানো হয়। একজন শিক্ষক যখন এই খাতা মূল্যায়ন করার জন্য ডাক পান, তখন তিনি প্রায় 400 খাতার মতো তিনি দেখার সুযোগ পান। কত খাতা? প্রায় 400 খাতার মতো তিনি দেখার সুযোগ পান। এই 400 খাতা থাকে মোট 4টি বান্ডেলে। 4টি বান্ডেলে থাকে, প্রতি বান্ডেলে তোমার খাতা থাকে 100টি করে। এভাবে তিনি মোট 4টি বান্ডেল পান। 4টি বান্ডেলে তিনি প্রায় 400 খাতা দেখে থাকেন। এই 400 খাতা তিনি রিসিভ করেন, রিসিভ করে তিনি স্বাক্ষর করে খাতাগুলো নিয়ে তিনি তার নিজ বাড়িতে চলে আসেন। এবার তিনি মূলত খাতা গ্রহণের যাবতীয় যে ধাপগুলো, আনুষ্ঠানিকতা এখানেই তিনি শেষ করে ফেলেন। এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটা তোমাদের মনে আসে যে একজন স্যার আসলে কতদিন ধরে খাতাগুলো দেখেন। একজন শিক্ষক মোট তিনি খাতা দেখার জন্য সময় পাবেন 14 দিন। তিনি কতদিন সময় পাবেন? 14 দিন। অর্থাৎ 14 দিনের ভিতরে অথবা 2 সপ্তাহের মাঝে তাকে এই 400 খাতা দেখে শেষ করতে হবে। তাহলে তুমি হিসেব করে দেখো একদিনে কত খাতা পড়ছে। আমরা প্রায়শ বলে থাকি যে একদিনে একজন শিক্ষক অন এন অ্যাভারেজ প্রায় 40 থেকে 50টি খাতা দেখে থাকেন। অর্থাৎ তার দিনের প্রায় 5 থেকে 6 ঘন্টা চলে যায় এই খাতা মূল্যায়ন করতে করতে। এবার আমরা জানবো যে খাতা দেখার পদ্ধতিটা কি। একজন শিক্ষক যখন একটি শিক্ষার্থীর খাতা হাতে পান, প্রথমে কি তিনি কাটাছেঁড়া শুরু করেন? না, প্রথমে তিনি একটি লাল কলম নেন। লাল কলম নিয়ে তিনি মূলত খাতাটা দেখেন। আগে তিনি একবার সুন্দর করে খাতাটা দেখেন, দেখে কোন কোন নম্বর কত দেওয়া উচিত প্রশ্নের ক্ষেত্রে, সেই প্রশ্নের অনুযায়ী তিনি দেখেন যে একজন শিক্ষার্থী সুন্দর করে উত্তরগুলো লিখলো কিনা। তিনি একটু পড়ে দেখেন শিক্ষার্থীর খাতার প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, তার বানান ভুল আছে কিনা, তার সেন্টেন্সগুলো সুন্দর মতো সাজানো আছে কিনা। এই যাবতীয় বিষয়গুলো তিনি যখন দেখভাল করেন, দেখার পরে তিনি ওই খাতা দেখাটা সম্পন্ন করেন। স্বাভাবিকভাবে স্যাররা কি সবগুলো প্রশ্নের উত্তরই দেখার চেষ্টা করেন কিনা, এটি নির্ভর করে স্যার কিভাবে খাতা দেখেন। কোনো কোনো শিক্ষক সবগুলো প্রশ্নের উত্তর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে নম্বর দেন। আবার কোনো কোনো শিক্ষক একটি, দুটি, তিনটি উত্তর পড়ে বুঝে ফেলেন যে একজন শিক্ষার্থী আসলে কি ধরনের শিক্ষার্থী, তিনি কিভাবে লিখতে পারেন এবং তার কোথায় কোথায় ভুল হতে পারে, সেই অনুযায়ী তিনি একটা অ্যাভারেজ মার্কিং করেন। এটি নির্ভর করে যে কোন শিক্ষক খাতা দেখছেন কিভাবে। এরপরে যখন খাতাটি তার দেখা শেষ হয়ে যায়, তোমরা দেখেছো যে তোমরা যখন পরীক্ষা দিয়েছো, পরীক্ষার উপরের পৃষ্ঠায় কিন্তু 3টা ওএমআর ফর্ম ছিল। একটা তুমি কেটে দিয়েছো আর বাকি 2টি ছিল। ওই দুটো ঘরে শিক্ষক তার শিক্ষার্থীর সাবজেক্ট কোড বসান, তিনি তার পরীক্ষক কোডটা বসান। এরপরে হচ্ছে তিনি সেই শিক্ষার্থী কত নম্বর পেল, সেই নম্বরগুলোকে তিনি সেখানে মার্কিং করে সেই পৃষ্ঠার মাঝে লিখে ফেলেন। এভাবেই মূলত একজন শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করা হয়। এটি একটু সময় সাপেক্ষ বিষয়। খাতা দেখতে যতটা না সময় লাগে, একজন শিক্ষকের আসলে খাতা মূল্যায়ন পরবর্তী তার কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, যে বৃত্তগুলো ভরাট করা, ওয়েমার ফর্ম ফিল আপ করা, রেজাল্ট শিট প্রস্তুত করা, সেখানে তার কিন্তু একটু বেশি সময় দিতে হয়। তাই একজন শিক্ষকের পক্ষে আসলে
পুরোপুরিভাবে প্রত্যেকটা খাতা দীর্ঘ সময় নিয়ে আসলে দেখার সুযোগটা অনেক ক্ষেত্রে কম। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, যে টান টান পাস অথবা টান টান ফেল আসলে এই দুটো জিনিসটা কি। কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে শিক্ষার্থীদের যারা মূলত একটু দুর্বল শিক্ষার্থী, মনে করো তুমি পদার্থবিজ্ঞান পরীক্ষায় তুমি 10-এ পাস, তোমার রসায়নে 10-এ পাস। এখন পদার্থবিজ্ঞানে তুমি কি করেছো, যে তুমি হয়তো 11 অ্যান্সার করেছো, টোটাল অ্যান্সারই করেছো তুমি 11 নম্বরের, বা ফিজিক্সে 11 নম্বরের অ্যান্সার করেছো, বা ম্যাথে তুমি 20-এ হয়তো 22-এর অ্যান্সার করেছো। এখন তোমার মনে একটা প্রশ্ন হতে পারে যে স্যার আমি 22-এ কি 20 পাবো, অন্তত পাশ করতে পারবো? আমি কি 11 অ্যান্সার করলে আমি কি 10 পাবো? বা হচ্ছে আমি যদি পদার্থবিজ্ঞানে 11 পরিবর্তে আমি হয়তো 9 অ্যান্সার করেছি, আমাকে কি স্যার 1 নম্বর বাড়িয়ে দেবে কিনা? তো এইসব প্রশ্নের উত্তরগুলো আমি একটু এখন দেব। প্রথমত হচ্ছে এটি নির্ভর করে তুমি পাশ করবা কিনা, এটি সম্পূর্ণ নির্ভর করে তুমি আসলে কোন ধরনের পরীক্ষাগুলো অংশগ্রহণ করেছো। এটি যদি মনে করো বাংলা, বিজিএস, ধর্ম, কৃষি এই ধরনের পরীক্ষাতে তুমি যদি এই ধরনের নম্বরে অংশগ্রহণ করে থাকো, যেখানে একদম টান টান পরীক্ষায় লিখে দিয়ে এসেছো, সেই পরীক্ষাগুলিতে আসলে পাশ করাটা কঠিন। আমি আবারও বলি, বাংলা, বিজিএস, ধর্ম, কৃষি এই 4টি বিষয়ের ক্ষেত্রে মূলত যারা একদম টান টান অ্যান্সার করে এসেছো তোমাদের পাশ করাটা কঠিন। তবে তোমরা যদি পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এইসব বিষয়গুলোতে যদি তোমরা টান টান নম্বর অ্যান্সার করে আসো, এদের ক্ষেত্রে আসলে পাশ করাটা সম্ভাবনা অনেক অনেক বেশি। কারণ কি, গণিতে যদি তুমি 22-এ 22 সঠিক কি করতে পারো, তাহলে তোমার তো ফেল দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। বা পদার্থবিজ্ঞানে, রসায়নে, কারণ এগুলোতে অনেক গাণিতিক টার্ম রয়েছে, এখানে অনেক বিক্রিয়া দেখাতে হয়, কিংবা ফিজিক্সে অনেক অঙ্ক করতে হয়। তাহলে একজন শিক্ষার্থী যদি সেগুলো সঠিকভাবে লিখে দেয়, কোনোভাবেই ওই শিক্ষার্থী ফেল করার কোনো সম্ভাবনা নেই। তবে 4টি বিষয় ঝুঁকিপূর্ণ, বাংলা, বিজিএস, ধর্ম এবং কৃষি শিক্ষা, এই 4টি বিষয় আসলে টান টান অ্যান্সার করে পাশ করে আসাটা কঠিন। ওকে, এরপরে আমি কথা বলবো কারা সাধারণত ফেল করে না। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ফেল করে না এরকম কারা সাধারণত। প্রথমত যারা খুব বেশি ভালো পরীক্ষা দেয়, A+-এর জন্য পরীক্ষা দেয়, তাদের তো ফেল করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মাঝামাঝি ধরনের কিছু শিক্ষার্থী সাধারণত ফেল করে না। কারা? আমি সবসময় পরীক্ষা শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে পরামর্শ দিতাম যে তোমরা যত কষ্টই হোক, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কম বেশি লিখে দিয়ে আসবা, যাই পারো তাই লিখে দিয়ে আসবা। সাধারণত যে সকল শিক্ষার্থীদের হাতের লেখা দ্রুত, দেখতে সুন্দর, মোটামুটি ভাবে কিছু না কিছু বানিয়ে হলেও লিখে দিয়ে আসতে পারে, সেই সকল শিক্ষার্থীরা মোটামুটি ভাবে পাশ করে যাবে, গণিত ছাড়া। কারণ গণিতে আসলে বানিয়ে লেখার সুযোগটা নেই। যেগুলো রিটেন পরীক্ষা, মানে শুধু লেখার পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে আসলে যাদের হাতের লেখা সুন্দর থাকে, যারা অনেক বেশি লিখতে পারে, কোনো কিছু না পারলেও কিছু না কিছু লিখে দিয়ে আসতে পারে, এই সকল শিক্ষার্থীরা অবশ্যই পাশ করবে। ওকে, এরা ফেল করবে না। এরপরে হচ্ছে হাতের লেখা খারাপ হলে কি নম্বর কম পাবো? এটা কিন্তু খুব একটা সিরিয়াস কোশ্চেন, যে স্যার আমার হাতের লেখা খারাপ, এখন আমার কি নম্বর কম পাবো? হ্যাঁ, হাতের লেখা খারাপ হলে নম্বর কম পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, তবে 4টা বিষয় ছাড়া। প্রথমে হচ্ছে গণিত, দ্বিতীয় হচ্ছে উচ্চতর গণিত, তৃতীয় হচ্ছে ফিজিক্স, চতুর্থ হচ্ছে কেমিস্ট্রি। অর্থাৎ এই যে 4টা বিষয়, এগুলোতে আসলে হাতের লেখা কোনোভাবেই আসলে ভালো মন্দ যাচাই করা হয় না। দেখা হয় যে একজন শিক্ষার্থী কন্টেন্ট গুলো কি, সে সঠিকভাবে গণিত করে আসতে পারলো কিনা, তার সমীকরণ ঠিক আছে কিনা, তার উত্তর ঠিক আছে কিনা, তার হচ্ছে যে এককগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে লিখলো কিনা। কিন্তু যেগুলো হচ্ছে একটু বর্ণনামূলক পরীক্ষা, যেমন বাংলা, বিজিএস, ধর্ম, কৃষি, এই সকল সাবজেক্টগুলোতে কিন্তু স্যাররা প্রত্যেকটা প্রশ্ন আসলে পরে দেখার সময়টা অনেক কম পান। সেক্ষেত্রে যারা হাতের লেখাটা একটু সুন্দর করতে পারে, এখন সুন্দর হাতের লেখার সংজ্ঞা কি? সুন্দর হাতের লেখা বলতে যে হাতের লেখাগুলো দেখলেই পড়া যায়। হ্যাঁ, মানে খুব যে অনেক সুন্দর হতে হবে, মুক্তোর মতো হতে হবে এমনটা না। বিষয়টা হলো যার লেখাটা পড়ে আসলে আমরা বুঝতে পারবো, একজন রিডেবল হবে, সেই লেখাটাই মূলত হচ্ছে অবশ্যই নম্বর বেশি পাবে। এই ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমার এক স্টুডেন্ট ছিল যে আমার কাছে পড়তো, অনেক স্টুডেন্টের সঙ্গেই।
সে কিন্তু খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু তার হাতের লেখা খুব একটা পরিষ্কার ছিল না। আমি প্রায়শ বলতাম যে তুমি কি লিখেছো তুমি নিজে আমাকে একটু পড়ে শোনাও, তারপরে আমি নম্বর দেব। তো এরকম যাদের খাতা থাকবে, যারা অনেক বেশি ভালো পারে জানে কিন্তু সুন্দর করে লিখে আসে না, প্রেজেন্টেশন গুলো ভালো না, বা হচ্ছে যেমন হচ্ছে চিত্র আঁকতে আঁকতে বলেছে পেন্সিলে, সে হয়তো কলম দিয়ে এঁকে এসেছে, তাদের ক্ষেত্রে আসলে মানে হলো বেশি নম্বর পাওয়া সম্ভব না। এমনকি হাতের লেখা খারাপ হলে, আমি আবারও বলি, হাতের লেখা খারাপ হলে A+ পাওয়ার সম্ভাবনা অনেক কম, অনেক কম। ওকে, এরপরে আমরা চলে যাব পার্শিয়াল মার্কিং কি পাওয়া যায়। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্শিয়াল মার্ক, পার্শিয়াল মার্কটা মানে কি? পার্শিয়াল বলতে আংশিক। মানে মনে করো যে তুমি একটা কোশ্চেনের নম্বর হচ্ছে 4, তুমি হয়তো 2 পেতে চাও কোনো না কোনো ভাবে। এখন পার্শিয়াল মার্কিং গুলো কোন কোন বিষয়ের জন্য প্রযোজ্য হয়? পার্শিয়াল মার্কিং গুলো মূলত হচ্ছে গণিতের জন্য প্রযোজ্য হয়, উচ্চতর গণিতের জন্য প্রযোজ্য হয়, তোমার রসায়নের জন্য প্রযোজ্য হয়, এবং পদার্থবিজ্ঞানের জন্য প্রযোজ্য হয়। এই 4টি বিষয়ের ক্ষেত্রে আমরা মূলত পার্শিয়াল নম্বরগুলোকে দেখে থাকি। এখন মনে করো যে তুমি একটা অঙ্ক করেছো, কিন্তু কোথাও না কোথাও তুমি একটু হয়তো যোগ বিয়োগ গুণ ভাগ বা সমান সমান চিহ্ন অথবা বা চিহ্ন অথবা অ্যান্সারে কোথাও একটু ভুল করেছো, কিন্তু একজন শিক্ষক যদি দেখে যে না, শিক্ষার্থী মোটামুটি ভাবে সে অঙ্কটা বুঝতে পেরেছে, করার চেষ্টা করেছে, হয়তো সে শেষ পর্যন্ত এসে সঠিকভাবে করতে পারেনি বা করেছে, হয়তো একটা দুটো লাইন সে কম লিখেছে, সেক্ষেত্রে শিক্ষকরা কিন্তু পার্শিয়াল নম্বর দিয়ে থাকেন। তোমার যদি এই ধরনের কোনো কনফিউশন থেকে থাকে যে স্যার আমি তো গণিতের ক্ষেত্রে একটি দুইটি অঙ্কের ক্ষেত্রে একটু আংশিক করেছি বা করেছি, কিন্তু হয়তো আমার একটা দুটো লাইন হয়তো সঠিক হয়নি, সেক্ষেত্রে কি আমার পুরো অঙ্কটাই কেটে দিবে? না, স্যাররা সাধারণত এই কাজটা করেন না, কারণ আমাদের শিক্ষার্থীগুলো একটু দুর্বলই হয়ে থাকে। তাই আমরা সাধারণত একটু চেষ্টা করি মানবিক থাকার জন্য, এবং স্যাররাও চেষ্টা করেন মানবিক থাকার জন্য, এবং আমরা চেষ্টা করি যে একটু ওই শিক্ষার্থীকে যদি সে মনে করি যে পরীক্ষায় ফেল করে যেতে পারে, হয়তো সে 20-এ পাবে 18 অথবা 20-এ 19 পাবে বা 20-এ 17 পেয়েছে, হয়তো এই নম্বরটা দিলে সে হয়তো 20-এ 20ও পেয়ে যেতে পারে। তো এখন এই 20 নম্বরটা পেলে হয়তো সে পাশ করে যাবে, তখন কিন্তু পার্শিয়াল নম্বরটা দেওয়া হয়। কিন্তু যদি মনে করা হয় যে একজন শিক্ষার্থী অনেক বড় ভুল করেছে, মনে করো যে যেভাবে অঙ্কটা করতে বলেছে তুমি সেভাবে অঙ্কটা না করে ভুলভাল অঙ্ক করে দিয়ে এসেছো, আর দিয়ে এসে এখন যদি তুমি মনে করো যে পার্শিয়াল নম্বর পাবা, আসলে সেই ক্ষেত্রে তোমাকে নম্বরটা দেওয়া হবে না, কোনো নম্বরই দেওয়া হবে না। তাই পার্শিয়াল নম্বরগুলো গণিতের ক্ষেত্রে, উচ্চতর গণিতের ক্ষেত্রে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এবং রসায়নের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখন প্রশ্ন হচ্ছে বাংলা, ইংরেজি কিংবা হচ্ছে সমাজ, এইসব সাবজেক্টগুলোর জন্য কি পার্শিয়াল নম্বর দেওয়া হয়? হ্যাঁ, অবশ্যই দেওয়া হয়। অবশ্যই যদি তোমার হাতের লেখা সুন্দর হয়, লেখার প্রেজেন্টেশন ভালো হয়, স্যাররা চেষ্টা করেন যে তোমাকে একটু ভালো নম্বর দেওয়ার জন্য। এবার আমরা চলে যাব যে গ্রেস দিয়ে পাশ করানো হয় কিনা স্যার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্রেস জিনিসটা মূলত কি? মূলত হচ্ছে মনে করো একজন শিক্ষার্থী 19 পেয়েছে। 19 জিনিসটা কি? মনে করো 19 মানে 19, মনে করো 20-এ যে সাবজেক্টগুলোতে 20-এ পাস, হ্যাঁ, সেগুলিতে হয়তো সে 19 পেয়েছে। 10-এ পাস সেটা হয়তো 9 পেয়েছে, কিংবা A+ হচ্ছে 60-এ সে হয়তো 59 পেয়েছে, হ্যাঁ, মানে মানে 80-র ক্ষেত্রে 79 পেয়েছে। তো এরকম যদি 19 নম্বরগুলো কেউ পেয়ে থাকে, তাহলে কি তাকে 1 নম্বর 2 নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় কিনা? এটি নির্ভর করে ওই শিক্ষকের ইচ্ছার উপরে। স্যার যদি চান তাহলে অবশ্যই সম্ভব। অনেক স্যারই চেষ্টা করেন যে একজন শিক্ষার্থীকে একটু ভালো নম্বর দিলে তো ওনার কোনো সমস্যা নাই, তাই না? এমন তো নয় যে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, একজন শিক্ষার্থী একটু দুর্বল হতে পারে, কোথাও না কোথাও একটু একটু ভুল হয়। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি এই সকল নম্বর যারা পায় তাদেরকে অবশ্যই একটু পাশ করিয়ে দেওয়ার জন্য। কারণ একটা শিক্ষার্থী পাশ করে গেলে সে শিক্ষা জীবনে বাকি কোথাও না কোথাও কিছু না কিছু করে জীবনযাপন করতে পারবে, কিন্তু ফেল করে গেলে তার ব্যক্তিগতভাবে তার মানহানি হয়, তার পরিবারের মানুষের অসম্মান হয়। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে যে সকল শিক্ষার্থী 1 নম্বর 2 নম্বরের জন্য একটু পাশ ফেলের দ্বন্দ্বে থাকে, আমি তাদের ক্ষেত্রে মূলত পাশের করিয়ে দেওয়ার পক্ষে, কারণ এই ছেলেপেলেগুলো পাশ হয়ে গেলে মোটামুটি আমাদেরই ভালো লাগে। ওকে, এরপরে আমি দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু করতে চাই, যেটা সমাধান, যেটি তোমাদের মনে বারবার আসে যে স্যার আমরা যে কষ্ট করে এই যে দীর্ঘ সময় ধরে পরীক্ষাগুলো দিলাম, আমাদের পরীক্ষাগুলো আসলে কয়জন স্যার দেখেন? প্রথমত বলে থাকি একটি খাতা মূলত 3 জন টিচার দেখবে। কয়জন? 3 জন। হ্যাঁ, এই 3 জন শিক্ষক দেখবেন একটি খাতা। এই 3 জন শিক্ষকের মাঝে প্রথম শিক্ষক যিনি হবেন, তিনি হবেন গিয়ে হচ্ছে পরীক্ষক, যিনি প্রথমবার বাড়িতে ওই যে 14 দিনের জন্য খাতা নিয়ে গেলেন। এই স্যার 14 দিন ধরে তোমার খাতাটা দেখবে,
এরপরে হচ্ছে নিরীক্ষক, ওই স্যার সঠিকভাবে খাতাটা দেখেছেন কিনা সেটা দেখবেন আরেকজন স্যার, আর নিরীক্ষকের খাতাটা সঠিকভাবে মূল্যায়ন করলেন কিনা সেটা দেখবেন প্রধান পরীক্ষক। অর্থাৎ একটি খাতার ক্ষেত্রে মোটামুটি 3জন শিক্ষক দেখে থাকেন। প্রথমে একজন শিক্ষক পুরো খাতাটা দেখেন, দ্বিতীয় আরেকজন শিক্ষক যিনি নিরীক্ষক থাকেন যিনি পরীক্ষক তিনি সঠিকভাবে দেখলেন কিনা সেটা একটু দেখবে, এবং সবশেষ প্রধান যিনি পরীক্ষক থাকেন তিনি বাকি দুজনের মূল্যায়নটা চেক করে থাকেন। স্বাভাবিকভাবে সবাই চেষ্টা করেন যে আমাদের শিক্ষার্থীগুলো যেন একটু ভালোভাবে পাশ করে যায়, সেজন্য তাদের সবারই একটা আন্তরিকতা থাকে। ওকে, এবার আমরা চলে যাব বস্তাবন্দি এবং ফেল সংখ্যা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একজন শিক্ষক ওই যে 14 দিনের জন্য যখন প্রথমবার খাতা নিয়ে আসলেন, মনে করো যে সবার খাতাগুলো দেখা শেষ, তার এই 400 খাতা দেখা শেষ। এখন তাকে একটি মার্কশিট দেওয়া হয়। এই মার্কশিটে প্রত্যেকটা শিক্ষার্থীর কে কত নম্বর পেল সেই নম্বরগুলোকে তার লিখে দিতে হয়। এখন তিনি মনে করেন যে 400 জন পরীক্ষার্থীর নম্বরই লিখে দিলেন, কিন্তু দেখা গেল এই 400 জন পরীক্ষার্থীর মধ্যে হয়তো 50 জন পরীক্ষার্থী ফেল করেছেন। মনে করো যে আমি একজন পরীক্ষক, বাংলায় 20-এ পাস, আমার একজন শিক্ষার্থী 18 পেয়েছে, মনে করো, বা 18 না, আমি ধরলাম একজন শিক্ষার্থী 10 পেয়েছে 20-এ। এখন এই শিক্ষার্থী, এভাবে যে সকল শিক্ষার্থীগুলো এই 400 জনের মাঝে ফেল করলো, এই সমস্ত শিক্ষার্থীগুলোর নম্বর আমরা এখানে লিখবো, যারা পাশ করেছে তাদেরগুলো লিখবো, কিন্তু পার্থক্য হলো যারা ফেল করেছে তাদের নম্বরের নিচে লাল কালি দিয়ে একটা দাগ দিয়ে দিতে হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা সেন্সিটিভ বিষয় যে একজন শিক্ষার্থী যখন ফেল করবে তার নম্বর শিটে মূলত হচ্ছে একটা রেড কালার দিয়ে একটা দাগ দিয়ে দিতে হয়। এতে আমরা চিহ্নিত করতে পারি 400টি খাতার বান্ডিলে কতজন শিক্ষার্থী পাশ করলো, কতজন শিক্ষার্থী ফেল করলো। যদি আমার এরকম দাগ থাকে 50টি, তাহলে আমি ধরে নিই আমার ওই বান্ডিলে 350 জন পাশ করেছে আর 50 জন ফেল করেছে। এই ছিল আমাদের পরীক্ষার খাতা নিয়ে মূল্যায়ন পদ্ধতি। তারপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে স্যারকে জানাও, আমি চেষ্টা করব তোমাদের যতটুকু জানি তার উপরে উত্তর দেওয়ার জন্য। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।